বাবলি চাপা হাসি হাসল, বলল, কাকুটা এত অসভ্য না। বাবলি কথা শেষ করতে পারল না। বাবলির মুখ বন্ধ করে দিল অভি চুমু খেয়ে। বাবলি আনন্দে নতুন অস্বস্তিতে ছটফট করে উঠল, বলল, আর না, এখন আর না, প্লিজ, এখন আর না অভি, এখন আর না। অভি ওকে ছেড়ে দিয়ে বলল, বলো, ইম্ফলে আসবে তো? বলো। বাবলি অভির বুকে মুখ রেখে বলল, আসবো, তুমি দেখো, ঠিক আসবো, আসে কিনা দেখো। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর লেখা জনপ্রিয় উপন্যাস বাবলি। আজ শোনাব উপন্যাসটির ৪র্থ পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে গল্পে ফিরি। শুরু হচ্ছে বাবলি ৪র্থ পর্ব। উপন্যাসটি প্রাপ্ত মনস্কদের জন্য। সত্যি সত্যি সন্ধে লাগতে না লাগতেই অভি এসে পৌঁছেছিল ওদের বাড়িতে। কাকা তখনও আসেননি, কাকিমা বাড়ি ছিলেন। সারা সকাল ও দুপুর ধরে কাকিমাকে সাহায্য করেছে বাবলি। ভিনিগারে স্যালাড ভিজিয়ে রেখেছে, চপের পুর বানিয়েছে, ফ্রাইড রাইসের বন্দোবস্ত করেছে। আসল পদ কাকিমা নিজেই রেঁধেছিল, বাবলি শুধু আনারসের চাটনিটা রেঁধেছিল। কাকার কথা মতো বিয়ার আনিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, ফিশ ফিঙ্গার সব ঠিকঠাক করে রেখেছিল। কাকা এলেই গরম ভেজে দেবে ওদের, যাতে বিয়ারের সঙ্গে খেতে পারেন ওরা। 4টে বেজে যেতেই কাকিমা বলেছিলেন, তুই এবার হাউস কোট ছেড়ে গাটা ধুয়ে নে বাবলি। অভি যদি তাড়াতাড়ি সত্যি আসে তাহলে ওর সঙ্গে কথা বলবে কে? আমার সবকিছু করে চান টান সেরে আসতে দেরি হবে অনেক। বাবলি বলেছিল, দাঁড়াও কাকিমা, স্যালাডটা সাজাই, তারপর বসবার ঘরে খাওয়ার টেবিলে ফুল সাজাতে হবে না বুঝি? খুব ভালো করে ফুল সাজিয়েছিল সব ঘরে বাবলি। দিল্লির এক জাপানি ভদ্রমহিলার ইকেবানা স্কুলে কিছুদিন ক্লাস করেছিল ও। অনেক কিছু শিখেছিল, কি করে কোন পাতার সঙ্গে কি ফুল কেমন ভাবে সাজাতে হয়। আজ যেমন যত্ন করে মেঝেতে হাঁটু মুড়ে বসে ফুল সাজাতে বসলো বাবলি, তেমন যত্ন করে কখনো সাজিয়েছে বলে ওর মনে পড়ল না। কাকিমা শেষে ধমক লাগালেন, বললেন, কি রে, তুই চান করতে যাবি কি যাবি না? চান করে উঠে সাধারণ অথচ খুব সুন্দর করে সাজলো বাবলি। একটা সাদা খোল লাল পাড়ের টাঙ্গাইল শাড়ি পরল ও, সঙ্গে লাল রঙা ব্লাউজ। চুড়ো করে খোপা বাঁধল, মধ্যে ফলস খোপা ভরে। আলমারি খুলে রুবির দুল পরল, রুবির মালা একটা। চুলে হেয়ার স্প্রে লাগালো, গায়ে হালকা করে ইন্টিমেট। তারপর লাল গোলাপ গুছল একটা চুলে, কানের পিছনে। চোখে কাজল লাগালো, লাল টিপ পড়ল সিঁদুরের কপালে। সাজা শেষ হলে আয়নার সামনে দাঁড়িয়ে সিন্ডারেলার মতো আয়নাকে শুধালো, বলো তো আয়না, কে বেশি সুন্দরী? ঝুমা না বাবলি? বলো তো আয়না, বলো না আয়না। আয়নার কাছ থেকে কোনো জবাব পাবে না জানতো বাবলি, কিন্তু আয়নার সামনে মুখ উঁচু করে দাঁড়িয়ে নিজের দিকে, নিজের সুস্নাতা সুসজ্জিতা সুগন্ধি শরীরের দিকে তাকিয়ে বাবলির খুব পছন্দ হলো নিজেকে। দাঁতে দাঁত চাপলো বাবলি, বলল, ঝুমা, তুই জানিস না, তুই জানিস না, তোকে আমি হারিয়ে দেব, তোকে আমি বলে বলে হ্যান্ডস ডাউন হারাবো।
অভি যখন এলো তখন বাবলির প্রসাধন শেষ হয়ে গেছে। তবুও ইচ্ছা করে দরজা খুলতে গেল না বাবলি বেলের আওয়াজ শুনে। কিষান সিং গিয়ে দরজা খুলে বসালো অভিকে বসবার ঘরে। মিনিট 5 পরে যেন জানেই না অভি কখন এসেছে, এমনভাবে বাবলি বসবার ঘরে ঢুকে অবাক হওয়ার ভান করে বলল, ও মা, কখন এলেন? অভি কথা বলল না, এক দৃষ্টে বাবলির দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ চেয়ে রইল। বাবলির সেই সন্ধেবেলার শান্ত স্নিগ্ধ উজ্জ্বল চোখ দুটি ওর দু চোখ ভরে রইল। অভির হঠাৎ মনে হলো এই রকম কোনো শান্ত স্নিগ্ধ দৃশ্য বুঝি ও আগে কখনো দেখেনি। ওর মনে হলো এই জন্যেই বিবাহিত পুরুষেরা বুঝি অফিসের পর বাড়ি ফেরার জন্য এত পাগলের মতো করে। তারপর সকলের জন্যই কি এমন দৃশ্য অপেক্ষা করে থাকে? জানে না অভি। যদি থাকেই তাহলে বলতে হয় বুদ্ধিমান লোক মাত্রই বিয়ে করা দরকার। বাবলি পর্দার কোণায় দাঁড়িয়েছিল স্থানুর মতো। অনেকক্ষণ কেটে গেল, তবু যখন অভি কোনো কথা বলল না, বাবলি হাসল, বলল, কি দেখছেন অমন করে? আমি কি সাদা বাঘ? অভি বলল, না, এমনিই দেখছি। আপনাকে ভালো দেখাচ্ছে। এই গরম হাওয়ায় চোখ জ্বালা ধরে গিয়েছিল ট্যাক্সিতে আস্তে আস্তে। চোখ জুড়িয়ে গেল আপনাকে দেখি। তারপর চুপ করে থেকে বলল, আপনি কি সকলের জন্যই এমন সুন্দর করে সাজেন? বাবলি রেগে গেল, বলল, সকলের জন্য মানে? আপনার কি ধারণা রোজই আমি এমন করে সেজে থাকি নতুন নতুন অতিথির জন্যে? তারপর বলল, আমাকে এমন অসম্মানজনক কথা বলার অধিকার আপনাকে কে দিল? আমি তো দিইনি। অভি প্রথমে অবাক হলো, তারপর হেসে ফেলল, বলল, না, আপনি বড় ঝগড়াটে। আমার মা একটা কথা বলতেন আমার এক কাকিমা সম্বন্ধে। বলতেন ও বাতাসের সঙ্গে ঝগড়া করে। কথাটার মানে বুঝতাম না, আপনাকে দেখে এতদিনে বুঝলাম বাতাসের সঙ্গে ঝগড়া করা কাকে বলে। বাবলির মুখ অভিমানে গোলাপি হয়ে গিয়েছিল। অভি কথা ঘোরাবার জন্য বসবার ঘরের কোণায় কটেজ পিয়ানোটা দেখিয়ে বলল, আপনি বাজান পিয়ানো? বাজাতাম, কাটা জবাব দিল বাবলি। বলেই উল্টোর দিকের সোফায় বসে পড়ল। অভি বলল, পিয়ানো শুনতে আমার দারুণ লাগে। ডো রে মি ফা সো লা টো ডি। বাবলি ঠাট্টা করার গলায় বলল, সাউন্ড অফ মিউজিক দেখেছিলেন বুঝি? নইলে সারেগামার ইংরেজি নাম শুনে এত শিহরণ হবে কেন? অভি অপ্রতিভ হয়ে বলল, আপনি লোককে খুব অপদস্থ করতে পারেন। ইচ্ছে করে অপদস্থ করেন যখন তখন। এমন করে খুব আনন্দ পান আপনি, না? তারপরেই বলল, বাজান না বাবা, এত করে বলছি। বাবলি বলল, থাক, অত পিয়ানো শুনে আর কাজ নেই। একটু পরে বলল, কি খাবেন বলুন? কাকা আপনার জন্য বিয়ার আনিয়ে রাখতে বলেছিলেন, ফ্রিজে আছে, আনি, খান ততক্ষণ কাকা না আসা পর্যন্ত। অভি বলল, বাহ, নিমেষদার খুব দূরদৃষ্টি আছে তো। দিল্লির এই গরমে বিয়ার খাওয়া মন্দ না। তবে কিছু মনে করবেন না, আমি খাবো না। আমার পৈটিক গোলযোগটা এখনো আছে। বাবলি বলল, শুধু পৈটিক নয়, মনে হয় মানসিক গোলযোগও আছে। ইতিমধ্যে কাকা এলেন। এসেই বললেন, কি হে, কখন এলে? এই একটু আগে, বলে অভি উঠে দাঁড়ালো। কাকা বললেন, রাজীব আর সোমা এলো না? হ্যাঁ, ওদের এত করে বললাম। অভি ওকালতি করল, বলল, ওয়েস্ট জার্মানির অ্যাম্বাসেডারের বাড়ি ওদের একটা নেমন্তন্ন আছে, না গেলেই নয়। কাকা টাই খুলতে খুলতে বললেন, তাহলে আর কি করবে? বাবলির অ্যাম্বাসেডার কি আর ওয়েস্ট জার্মানির অ্যাম্বাসেডারকে টেক্কা দিতে পারে? বাবলি আবার রেগে উঠে বলল, বাবলির অ্যাম্বাসেডার মানে? কাকা হেসে বললেন, বাবলির প্রতিভু আবার কি, আমি অন্য কেউ নই, বুঝলি? বলেই বাবলির দিকে চেয়ে বললেন, তুই এত চটে আছিস কেন রে? হ্যাঁ? বাবলি বলল, না, আমার এরকম রসিকতা ভালো লাগে না। কাকা অভির দিকে চেয়ে চোখ নাচিয়ে বললেন,
ভেবেছিলাম রাজীবের ভাইটা সভ্যভদ্র, একা ঘরে বসে আমার অবলা ভাইজিকে কি বলেছো হে ছোকরা, যে ভাইজি আমার এমন চটিতং হয়ে আছেন? ওয়ার্থলেস তুমি, বুঝলে? আমার মতনই ওয়ার্থলেস। কি করে মেয়েদের প্লিজ করে কথাবার্তা বলতে হয় তুমি কিছুই জানো না, শেখনি কিছুই। তারপর সোফায় বসে পড়ে বললেন, বুঝলে অভি, আজ বাবলির মেজাজ গরম হওয়ার কারণ আছে। সকালবেলায় এক বুড়ো পাঞ্জাবি ভদ্রলোক অনেক মিঠাই মন্ডা ফল টল নিয়ে এসে বাড়িতে হাজির। জানা গেল তিনি বাবলির অ্যাসোসি, তার ইনকাম ট্যাক্সের কেস বাবলির কাছে। বাবলির কাছেই শুনলাম বাবলি নাকি কি সব গোলমাল টোলমাল ধরে ফেলেছে ব্যালেন্স শিটে। ভদ্রলোক বাড়ি আসাতে বাবলি তো চটে গেল, ভদ্রলোককে অপমান করে তাড়িয়ে দিল বাড়ি থেকে। বুড়োর চোখে জল এসে গেল। বুড়ো আবার বারবার বললেন যে তোমার কাছে আমি কোনো ফেভার চাইতে আসিনি, আমার এক মেয়ে ছিল হুবহু তোমার মতো দেখতে, তাই তো তোমার উপর আমার বড় মায়া পড়ে গেছে, আমাকে এমন করে তাড়িয়ে দিও না। কিন্তু বুঝলে ভায়া, একে অফিসার, তার উপরে কড়া অফিসার। ইন্দিরা গান্ধীর দিল্লিতে এমন মেয়েদের দৌরত্বর কথা তো আর বুড়ো জানে না। সে অন্ধ অপত্য স্নেহে ভর করে বাড়িতে এসেছিল। অ্যাসোসিরা কেউই যে মানুষ নয়, তারা যে সকলেই সন্দেহ করার, ভয় করার, অবিশ্বাস করার লোক, এই কথাটা বাবলি ইতিমধ্যেই বোধহয় বুঝে ফেলেছে। অভি বলল বাবলিকে, বাবলির দিকে চেয়ে, সত্যিই তাড়িয়ে দিলেন? কাকা বললেন, হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দিল, সমস্ত মিষ্টি ফল টল সমেত। আমার আবার মিষ্টি খুব ফেভারিট। অভি বলল, এতক্ষণে বুঝলাম উনি এত রেগে রয়েছেন কেন। কাকা বললেন, বোঝনি, কিছুই বোঝনি। ও আসলে রাগলো বুড়ো চলে যাওয়ার পরে। আমি যখন জিজ্ঞেস করলাম যে বুড়োর ব্যালেন্স শিটে গোলমালটা কিসের, তখন বাবলি যা বলল তাতে যা বুঝলাম যে বাবলি ছেলেদের মন যতটা বোঝে অ্যাকাউন্টেন্সিটা ততটা বোঝে না। ভদ্রলোককেও মিছিমিছি অপমান করলো। আমার কাছে এ কথা শোনা মাত্র ও সেই যে রাগলো, তারপর থেকে রাগের পাড়া আর নিচেই নামেনি। বাবলি রেগে উঠে দাঁড়ালো এবার, বলল, কাকা ভালো হচ্ছে না। একজন আউটসাইডারের সামনে আমার অফিস সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করা আমার মোটেই পছন্দ নয়। বলেই বাবলি রেগে ঘর থেকে বেরিয়ে গেল। কাকা কোটটা তুলে নিয়ে অভির দিকে চোখ ফিরিয়ে দুষ্টুমির হাসি হেসে বললেন, কেমন বুঝলে হে? তারপর টাইটা খুলে ফেলে বললেন, বাঘ মানানো খুব শক্ত, আর সমস্ত মজাটা তো সেইখানেই। তবে আমার ভাইজির মতো মেয়ে হয় না, জেম অফ আ গার্ল সব দিক দিয়ে। তারপর ফিসফিস করে বললেন, আমি ঘাস খাই না তোর দাদার মতো, বুঝলি? তোর পছন্দ ভালো, লেগে থাক। আরে তেজি ঘোড়াকে বাঘ মানানোর মজাই আলাদা। 2-4 বার চারটি খাবি, চাঁদি ফেটে যাবে, তাতে কি? মরদের বাচ্চা হবি তো তেজি ঘোড়ায় চাপবি। তুইও কি তোর দাদার মতো ভালো মানুষ নাকি? হ্যাঁ, তুইও কি দা র্যাম্প, মেয়েদের কথায় উঠবি বসবি? অভি কিছু জবাব দেবার বা ভালো করে বোঝবার আগেই কাকা উঠে দাঁড়িয়ে কোট কাঁধে ঝুলিয়ে বাবলির ঘরের দিকে গেলেন। অভি শুনতে পেল বাবলিকে উনি বললেন, ওরে, বাইরের লোক ঘরে বসে আছে, সে তো আর ভেতরের ঘরে আসতে পারে না। যা যা, তুই যা। নেমন্তন্ন করে লোকে অতিথির সঙ্গে এমন ব্যবহার করে? হ্যাঁ। তারপরেই কাকা জোরে জোরে রবীন্দ্রনাথের গানের কলি ভাঁজতে ভাঁজতে নিজের ঘরের দিকে গেলেন। এরা পরকে আপন করে, আপনারে করে পর। একা ঘরে বসে দাদার বন্ধু নিমেষদাকে দেখে শুনে অভি হেসে উঠল। বেজায় রসিক আর সরল তো ভদ্রলোক। সত্যি দাদার সঙ্গে কোনো মিলই নেই। বাবলি একটু পরে ফিরে এলো ঘরে, বাচ্চা মেয়ের মতো মুখ ফুলিয়ে। ঝুপ করে বসে পড়ল সোফায়। অভির ওকে দেখে আশ্চর্য লাগছিল। ও যে গম্ভীর বুদ্ধিমতী ম্যাচিওর মেয়েটিকে জানত, তার সঙ্গে এ বাবলির কোনো মিলই নেই। বাবলি মুখ ফিরিয়ে বসেছিল। অভি বলল, আপনাকে এমনিতেই সুন্দর দেখায়, রাগলে যে এত সুন্দর দেখায় তা জানতে পেতাম না আজ আপনার বাড়িতে না এলে। তারপর বলল, একটা কথা বলবো? বাবলি মুখ তুলে বলল, কি? মেয়েদের সেন্স অফ হিউমার কম, কিন্তু আমি ভেবেছিলাম আপনি তার ব্যতিক্রম। আপনার দারুণ সেন্স অফ হিউমার আছে বলেই আমার ধারণা ছিল। আপনিও যে অন্য মেয়েদের মতো তা আমার জানা ছিল না। বাবলি বলল, অন্য কথা বলুন। কি কথা?
ইতিমধ্যে কাকিমা ঘরে এসে ঢুকলেন। অভি দাঁড়িয়ে উঠে বলল, কেমন আছেন বৌদি? কাকিমা জবাব না দিয়ে বাবলিকে ভৎসনার গলায় বললেন, তুই কি রে বাবলি, এতক্ষণ ওকে বসিয়ে রেখেছিস, বিয়ার টিয়ার কিছুই দিসনি? বাবলি ঠাট্টার গলায় বলল, পৈটিক গোলযোগ। অভি বলে উঠল, না না বৌদি, খাবো, আপনি বললে খাবো। বৌদি তক্ষুনি বেরিয়ে গিয়ে কিষান সিংয়ের সঙ্গে ফিরে এলেন। ট্রেতে ঠান্ডা বিয়ারের বোতল, বিয়ারের মাগ বসিয়ে, সঙ্গে ফিশ ফিঙ্গার নিয়ে প্লেটে। তারপর সেগুলো নামিয়ে রেখেই আবার চলে গেলেন বোধহয় দাদাকে জামা কাপড় দিতে। বাবলির ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠল। ও ভাবল, কাকিমা বিয়ারটা নিজেই আনতে পারতেন, কিন্তু মেয়েরা নিজেরা পানপাত্র ও সুরা নিয়ে এলে বুঝি সাক্ষী সাক্ষী মনে হয়। বাবলির হাসিটা অভির চোখে পড়ে থাকবে। অভি শুধালো, আপনি হাসছেন কেন? এমনি, বাবলি বলল, এমনি হাসছি। বলেই উঠে এসে অভিকে বিয়ারের বোতল খুলে বিয়ার ঢেলে দিল। বলল, খান। তারপর বলল, আমার কথায় খাওয়া গেল না, আর কাকিমা বলতেই খাওয়া হলো। বেশ বেশ। অভি হাসল, বলল, আপনি খাবেন একটু স্যান্ডি? বাবলি ঠোঁট বেঁকালো, বলল, আমার ওসব মেম সাহেবই ভালো লাগে না। অভি একথায় মনে মনে খুশি হল। পর মুহূর্তেই ভাবল, এখনো ও নিজে বেশ পুরাতনপন্থী ও স্বার্থপর আছে। নিজেরা সব কিছু করতে পারে, কিন্তু মেয়েরা সেই জিনিস করলে চোখে লাগে, অপছন্দ হয়। হয়তো ও গোড়া, হয়তো পুরনোপন্থী কোনো বিশেষ বিশেষ ব্যাপারে, কিন্তু তবুও অভির খুব ভালো লাগলো জেনে যে বাবলি ড্রিঙ্ক করে না। বাবলি বলল, যেন ওর মনের কথা বুঝতে পেরেই বলল, আপনি যদি বিয়ে করেন তাহলে কি আপনার স্ত্রী ড্রিঙ্ক করা পছন্দ করবেন? অভি কি ভাবলো একটু, তারপর বলল, বোধহয় না। বাবলি বলল, জানতাম, সব ছেলেরাই এরকম। মানে? বলে অভি চোখ তুলে তাকালো। বাবলি বলল, সব ছেলেরাই পরস্ত্রীর ড্রিঙ্ক করাটা পছন্দ করে, কিন্তু নিজের স্ত্রী ড্রিঙ্ক করুক এটা কোনো আধুনিক ছেলেরই পছন্দ নয়। অভি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করল না, চুপ করে রইল। হঠাৎ বাবলি কথা ঘোরাবার জন্য বলল, তাহলে কাল চলে যাচ্ছেন সকালের ফ্লাইটে? না, বিকেলের ফ্লাইটে। যাবেন এয়ারপোর্টে? না, বাবলি বলল, গিয়ে কি হবে, আরো কত লোক তো যাবে। অভি বলল, কত লোক নয়, দাদা বৌদি আর 2-1 বন্ধু বান্ধব। আপনি যদি বলেন তাহলে তাদের সকলকে মানা করে দিতে পারি। তাহলে কি আপনি খুশি হবেন? আমি তো তা বলিনি। তাহলে কি? আপনি যদি এতই একা একা থাকা ভালোবাসেন তাহলে আসুন ইম্ফলে, সেখানে আপনাকে সব সময় কোম্পানি দেব। আমি ছাড়া আপনার কাছে আর কেউই থাকবে না। আপনি আমাকে জানার, কাছ থেকে দেখার সুযোগ পাবেন। তারপরে গলা নামিয়ে প্রায় ফিসফিস করে বলল, পরীক্ষায় তো আমি ফেলও করতে পারি, পরীক্ষা আপনার নেওয়া উচিত। বাবলি হাসল। আলো ভরা বসবার ঘরে লেমন ইয়েলো ফোম লেদারের সোফায় বসে থাকা বাবলিকে সত্যিই ভীষণ সুন্দর দেখাচ্ছিল। বাবলি বলল, আর আমারও পরীক্ষায় বসতে হবে তো। অভি মুখ তুলল, বলল, হয়তো আপনি পরীক্ষায় না বসেই পাশ করে গেছেন। বাবলি বলল, না, তা কেন হবে? সেটা ঠিক নয়। কোনো সময়ে কোনো অনুযোগ যেন না থাকে, কোনো ভুল বোঝাবুঝি যেন না থাকে। আমি পরীক্ষায় বসতে চাই, আপনারই মতো। অভি বিয়ার মাগে এক চুমুক দিয়ে বলল, বেশ তো, তাই হবে। 2 পরীক্ষার্থী এবং 2জনেই পেপার সেটার। পরীক্ষা কেমন হবে তাই ভাবছি, কোনো নেপোটিজম হবে না তো? বাবলি হেসে ফেলল, বলল, জানি না। তারপর কাকা এলেন, চান করে পায়জামা পাঞ্জাবি পরে। এসেই বিয়ারের গ্লাসে বড় এক চুমুক লাগিয়েই বললেন, আয় বাবলি, আমরা 2জনে সেই গানটা গাই। অভি বলল অবাক গলায় বাবলির দিকে তাকিয়ে, আপনি গানও গান নাকি? বাবলি লজ্জা পেল, মাথা নাড়ল, বলল, না না। তারপর কাকার দিকে মুখ ঘুরিয়ে বলল, কি হচ্ছে কাকু, তুমি এসে আবার গন্ডগোল শুরু করলে? কাকা গম্ভীর হবার ভান করে বললেন, হ্যাঁ, এখন তো আমিই যত গন্ডগোলের গোড়া।
আমাকে এখন সমূলে উৎপাটন করার সময় হয়েছে তোমার। কাকার দিন ফুরিয়েছে। বাবলি কথা ঘোরাবার জন্য বলল, তুমি আর কাকিমা অভি থাকতে থাকতে একবার ঘুরে এসো না ইম্ফল। কাকা বললেন, কেন, আমার বন্ধুর ছোট ভাইয়ের ঘাড়ে কেন উঠবো? হ্যাঁ, তোর মাসি মেশোর অমন শক্ত ঘাট থাকতে উঠলে ওদের কাছেই উঠবো। যা কিপটে তোর মেশো, যাবো তো ভেবেছি কতবার, একবারও কি নেমন্তন্ন করলো? বাবলি বলল, কি খারাপ তুমি কাকু, কতবার মাসি মেশো লিখেছে তোমাকে, তুমি ভীষণ খারাপ লোক। কাকা আরেক ঠোক বিয়ার গিলে বললেন, এখন সব খারাপ লাগবে, কাকাকে ভালো লাগার দিন ফুরিয়েছে, কি বল বাবলি? একটু পরে কাকিমা এসে বসলেন। অভিকে বললেন, যখন খেতে ইচ্ছে করবে তার 15 মিনিট আগে আমাকে বলবে অভি, আমি আর বাবলি সব ঠিকঠাক করব, কেমন? অভি বলল, আচ্ছা। তারপর অনেক গল্পগুজব হলো। ইম্ফলের গল্প, কোহিমার গল্প, কোহিমা থেকে ডিমাপুর যাওয়ার পথে ওদের সেই নাগা কাঠুরে কুড়েতে রাত কাটাবার গল্প। গল্পে গল্পে অনেক রাত হলো। একসময় কাকিমা উঠে গেলেন। বাবলিও গেল কাকিমাকে সাহায্য করতে। তারপর ওরা খেতে বসলো সকলে। খেতে খেতে অভি বলল, বাহ, ফুলকে সাজিয়েছে বৌদি, ভীষণ সুন্দর সাজানো হয়েছে কিন্তু। আপনি? বৌদি বললেন, আমি নই, বাবলি। বাবলি? অভি ভাবল। বাবলি মনে মনে খুশি হলো। ও ভালো ফুল সাজায় এ কথা ও জানে, সে জানায় কোনো নতুনত্ব নেই। কিন্তু বেশিরভাগ পুরুষদের চোখেই এসব পড়ে না। তাদের বেশিরভাগই জানে না কি করে মেয়েদের এবং মেয়েদের নিজস্ব গুণ স্বীকার করতে হয়। বাবলির ভেবে ভালো লাগলো যে অভি অন্য 10 জন ছেলের মতো নয়। গল্পগুজব করতে করতে ওরা সকলে একসঙ্গে বসে খেলো। খাওয়া শেষ হতে প্রায় 11টা বাজলো। অভি খাওয়া শেষ করে উঠেই বলল, আমার কিন্তু এবার উঠতে হবে। তারপর কাকার দিকে ফিরে বলল, নিমেশদা, ফোনে আমাকে একটা ট্যাক্সি ডেকে দেবেন? কাকা ধমকে উঠে বললেন, তোমার ব্যাপার কি বলো তো? হ্যাঁ, তুমি কি আমার চাকরিটা খাবে? বাড়িতে গাড়ি থাকতে তোমাকে যদি এখন ট্যাক্সি করে যেতে দিই, তাহলে বাবলি কি আমাকে আস্ত রাখবে? তারপরেই কাকা গাড়ির চাবিটা বাবলিকে দিয়ে বললেন, এবার যা, অতিথির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিস, এখন তার পাপ স্খলন করতে যা, অভিকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। বাবলি বলল, আমি কেন, তুমিই যাও। কাকা বললেন, ও তো প্রায় কিছুই খায়নি, কিন্তু আমি 2.5 বোতল বিয়ার, তার উপর গান্ডে পিণ্ডে খাওয়া, আমি এখন কোথাও নড়ছি না। বলেই চারধার দেখে নিয়ে যখন দেখলেন কাকিমা রান্নাঘরে, তখন নির্ভয়ে বললেন, আমি এখন আমার বউকে জড়িয়ে ধরে ঘুমোবো বাবা, তোমাদের যেখানে যাবার যাও। বাবলি গ্যারেজ থেকে যখন কাকার সাদা রঙা ফিয়াট গাড়িটা বার করলো, তখন 11টা বেজে 15। বাবলি বেশ জোরে গাড়ি চালাচ্ছিল। দিল্লিতে রাত 11টা মানে অনেক রাত। দিল্লি কলকাতার মতো নয়। এখানে সকলেই সকাল সকাল খেয়ে শুয়ে পড়ে। এক জায়গা থেকে অন্য জায়গা এত দূর যে কেউ বড় একটা রাতে বেরোয় না। হু হু করে হাওয়া লাগছিল চোখে মুখে। বিয়ার এবং খাওয়া দাওয়ার পর অভির ঘুম ঘুম পাচ্ছিল। কোন পথ দিয়ে বাবলি যাচ্ছিল অভি জানে না। পথটার দুধারে বড় বড় গাছ, সুন্দর দেখাচ্ছে রাস্তাটা। মার্কারি ভেপার ল্যাম্পগুলোতে ভীষণ মোহময়, স্বপ্নময় লাগছে। হঠাৎ অভি বলল, গাড়িটা থামান্ত বাদিকে। বাবলি বলল, কেন, কি হবে? অভি যেন আদেশের সুরে বলল, থামাতে বলছি, থামান। বাবলি এই স্বরে অভ্যস্ত ছিল না। অভি যে ওকে আদেশ করতে পারে বাবলি ভাবতে পারেনি। কিন্তু বাবলির খুব ভালো লাগলো। বাবলিকে ছোটবেলা থেকে কেউ কখনো আদেশ করেনি। কারো আদেশ মানার মধ্যে যে এত আনন্দ তা ওর জানা ছিল না। ও যে কারো আদেশ বিনা প্রতিবাদে মানতে পারে এ কথা ও নিজেও জানত না। বাবলি গাড়িটা থামালো বাঁ দিক ঘেঁষে। গাড়ি থামিয়ে বলল, থামিয়েছি। অভি বলল, গাড়ি বন্ধ করে দাও। বাবলির হঠাৎ মনে হলো, অভির কি হলো, নেশা হয়নি তো? বাবলিকে বিনা ভূমিকায় এমন তুমি করে সম্বোধন কেন করছে ও? কথা না বলে বাবলি বলল,
করেছি, বন্ধ করেছি। অভি কোনো কথা না বলে বাবলির দিকে সরে এলো। সরে এসে দুহাতে বাবলির মুখটা ধরে ওর চোখে চুমু খেলো। বাবলি বাধা দিল না, মানা করল না। বাবলির সমস্ত শরীর এক আশ্চর্য আবেশে অবশ হয়ে এলো। বাবলি শুধু অস্ফুটে বলল, অভি তারপর দুহাত দিয়ে বাবলিকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বাবলির ঠোঁটটাকে নিজের ঠোঁটের মধ্যে নিয়ে একেবারে শুষে নিল, শুষে নিতে লাগলো। বাবলির হাত আলগা হয়ে এলো স্টিয়ারিং থেকে। কখন যে ও তা করলো ও তা জানে না। বাবলির অজান্তে বাবলির হাত দুটি অভির গলা জড়িয়ে ধরল। বাবলি তা সজ্ঞানে করল না। বাবলির মস্তিষ্কের কোষে কোনো অজ্ঞাত আদেশ বাজল নীরব স্বরে। বাবলি তার দুটি লতানো হাতে তার নরম শরীরের সব সুগন্ধ, সব স্নিগ্ধতা, সব নম্রতা এই প্রথম জীবনে, এই প্রথম একজন পুরুষের সবল কঠিন বুকে সঁপে দিয়ে নিজের ঠোঁটের সব স্বাদ মিষ্টত্ব একজন পুরুষের সিগারেটের গন্ধে ভরা রুক্ষ ঠোঁটে সমর্পণ করে নিজে ধন্য হল। কতক্ষণ ওরা ওভাবে ছিল ওরা জানে না। দূর থেকে পিছন দিয়ে একটা গাড়ি আসছিল। তার হেডলাইটের আলোর বৃত্ত দুটি বাবলির আয়নার মধ্যে দুটি ছোট বিন্দু থেকে ধীরে ধীরে বড় হতে লাগলো। পিছনের গাড়ির আলোটা দ্রুত বড় হচ্ছিল, দ্রুত কাছে এগিয়ে আসছিল, এবার চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। অভি বাবলির বুকের খাঁজে মুখ রেখে বিড়বিড় করে বলল, ইম্ফলে আসবে তো? বলো, আসবে তো ইম্ফলে? বাবলি যেন ঘুমের ঘোরের মধ্যে বলল, আসবো, তুমি দেখো, ঠিক আসবো। তারপর ওরা সরে গেল। বাবলি গাড়ি স্টার্ট করল। এমন সময় পিছনের গাড়িটা ওদের ওভারটেক করেই ওদের একেবারে সামনে ব্রেক কষে দাঁড়ালো। ওরা অবাক হয়ে দেখল বাবলির কাকা এবং অভির নিবেশদা ট্যাক্সি থেকে নামলেন। তারপর পান চিবোতে চিবোতে ওদের গাড়ির দিকে এগিয়ে গেলেন। তারপর ঝুঁকে পড়ে অভির দিকে জানলা দিয়ে মুখ বাড়িয়ে অভির কাঁধে চাপড় মেরে বললেন, সাবাস ছোকরা, তুমি তো রীতিমতো ফাস্ট ওয়ার্কার। হে। তারপরে বাবলিকে বললেন, এতদিনে তুই গাড়ি চালাতে শিখেছিস, খুব খুশি হলাম। অভি গাড়ির দরজাটা খুলে দিতে যাচ্ছিল পিছনের। নিমেশদা বলল, পাগল, আমি কি অমন বেরসিক? তোমাদের কাকিমা বললেন দিল্লিতে মেয়েরা আজকাল খুব আনসেফ। তুমি ট্যাক্সি নিয়ে যাও, ফেরার সময় বাবলির সঙ্গে ফিরো। একা একা রাতে এতখানি পথ ওর আসা ঠিক হবে না। তা বুঝলি বাবলি, তোর কাকিমা ঠিক বুঝতে পারেনি যে বিপদ ছিল যাওয়ার পথেই, ফেরার পথে না। অভি আবার বলল, নিমেশদা আসুন না, উঠে আসুন। কাকা বললেন, আমি আগে পাইলটিং করে যাচ্ছি, তোমাদের বাড়ির নিচের পানের দোকানে মুস্কিপাতি জর্দা দিয়ে দুটো মগাই পান খাবো। তোমরা আস্তে আস্তে এসো, তাড়া নেই, টেক ইউর ওন টাইম। দ্য নাইট ইজ ভেরি ইয়াং, বুঝলে? ট্যাক্সিটা এগিয়ে যেতেই বাবলি চাপা হাসি হাসল, বলল, কাকুটা এত অসভ্য না। বাবলি কথা শেষ করতে পারল না। বাবলির মুখ বন্ধ করে দিল অভি চুমু খেয়ে। বাবলি আনন্দে নতুন অস্বস্তিতে ছটফট করে উঠল, বলল, আর না, এখন আর না, প্লিজ, এখন আর না অভি, এখন আর না। অভি ওকে ছেড়ে দিয়ে বলল, বলো, ইম্ফলে আসবে তো? বলো। বাবলি অভির বুকে মুখ রেখে বলল, আসবো, তুমি দেখো, ঠিক আসবো, আসে কিনা দেখো। বাবলির ভাবতেই ভালো লাগছিল, কত মাস পরে দেখতে পাবে অভিকে। প্রেশারাইজড প্লেনের ভেতরে বসে শুনতে পাওয়া মৃদু গুনগুনানির মতো ওর মনও গুনগুন করছিল। আগে সবাই বলতো কৈরাঙ্গি, কৈরাঙ্গি এয়ার স্ট্রিপ। কংক্রিটের ছিল না, তখন এক ফালি সবুজ মাঠ শুধু। কিন্তু এখন যেখানে প্লেন নামে ইম্ফলে, সেখানে এয়ারপোর্ট, নাম তুলিহাল। নাগা পাহাড়ের মাথার উপর দিয়ে অনেকক্ষণ ফকার ফ্রেন্ডশিপ প্লেনটা উড়ে আসে শিলচর থেকে। তারপরই হঠাৎ
স্বপ্নের সাংগ্রিলার মতো দুটো উঁচু পাহাড়ের মাঝের ফাঁক ফুঁড়ে প্লেনটা চিলের মতো ছায়া ফেলে ইম্ফলের উপত্যকার উপর। সবুজ সবুজ, চারিদিকে যত দূর দেখা যায় শুধু হলুদ আর সবুজ, পাকা ধানের হলুদ, কাঁচা ধানের সবুজ। ইম্ফল উপত্যকাকে অনেকে বলেন গ্রানারি অফ গড। উপর থেকে দেখা যাচ্ছিল এয়ারপোর্টের পাশে গাড়ি, জিপ, ট্রাক সব দাঁড়িয়েছিল। প্লেনটা নামছিল। পেটের তলার চাকা দুটো একটা ঝাঁকি দিয়ে আগেই নেমে পড়েছিল নিচে। ধীরে ধীরে নিচের বাড়ি, গাড়ি, জমি সব কাছে চলে এলো। ধস ধস করে প্রথমে সামনের চাকাটা, তারপর পিছনের চাকা দুটো মাটি ছুঁল। তারপরই ট্যাক্সিং করে প্লেনটা স্থির হয়ে দাঁড়ালো টারম্যাকের উপর। সিঁড়ি দিয়ে নামবার সময় বেড়ার কাছে ভিড় করে দাঁড়িয়ে থাকা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের নিতে আসা ও বিদায় দিতে আসা লোকজনদের দিকে তাকালো বাবলি। ও ভেবেছিল সকলের মাথা ছাড়িয়ে ও অভিকে দেখতে পাবে। হ্যান্ডসাম, ভালো, স্মার্ট, সত্যি স্মার্ট অভিকে, বাবলির একান্ত অভিকে। কিন্তু কাঁধে ব্যাগ ঝুলিয়ে ও যখন প্যাসেঞ্জার লাউঞ্জে এসে ঢুকলো তখনও অভির দেখা পেল না। শুধু অবাকই নয়, রীতিমতো ক্ষুব্ধ হলো বাবলি। আসার তারিখ জানিয়ে শেষ চিঠি লিখেছিল ও। তার উত্তরে মস্ত বড় চিঠি পেয়েও ছিল অভির কাছ থেকে। টেলিগ্রাম পাঠিয়েছিল 3 দিন আগে অভিকে এয়ারপোর্টে আসতে বলে। তা সত্ত্বেও এয়ারপোর্টে ওকে নিতে না আসার কোনো ব্যাখ্যা খুঁজে পেল না ও। অভির অসুখ বিসুখ করেনি তো? এ কথাটা ভেবেই ওর মনটা দ্রবীভূত হয়ে গেল। ভাবল, আহা বেচারা, বিদেশ বিভুঁই জায়গা, একেবারে একা থাকে, হয়তো জ্বরের ঘোরে বেহুশি হয়ে আছে। অভির অসুখের কথা মনে হওয়ায় দুঃখের সঙ্গে একরকম ভালো লাগাতেও ওর মন ছেয়ে গেল। অভিকে ও অনেক যত্ন করবে, সেবা করবে, ওর কপালে অডিকোলনের পট্টি দেবে, থার্মোমিটার দিয়ে জ্বর দেখবে, নিয়ম করে ওষুধ পথ্য খাওয়াবে, দরকার হলে সারা রাত জেগে বসে থাকবে ওর মাথার কাছে। এমনকি বাবলি কল্পনায় অভির ঘরও যেন দেখতে পেল, যে ঘর ও কখনো দেখেনি। অভির ঘর, ঘরের আসবাবপত্র, অভির শয্যাশায়ী চেহারা সবই যেন ওর চোখের সামনে ফুটে উঠল। মনে মনে অভিকে ক্ষমা করে দিল বাবলি। কিন্তু পরক্ষণেই চিন্তা হলো, যাবে কি করে অভির বাড়িতে? বাড়ি তো চেনে না। তারপর নিজেই মুশকিল আসান করলো এই ভেবে যে মেসোমশাইয়ের অফিসের দারোয়ান বা কেয়ারটেকারের কাছ থেকে ঠিকানাটা জোগাড় করে নেবে। প্যাসেঞ্জার লাউঞ্জে বেশ অনেকক্ষণ বসে থাকার পর মালপত্র এলো প্লেন থেকে। ওর সুটকেসটাও এসে পৌঁছলো, কিন্তু তখনও অভি এলো না। অভির আসার আর কোনো সম্ভাবনাই নেই, এ কথা বোঝালো ও নিজেকেই। এয়ারপোর্টে ট্যাক্সি দেখতে পেল না, ইন্ডিয়ার এয়ারলাইন্সের বাসেই যাবে ঠিক করলো। ট্যাগ মিলিয়ে সুটকেসটা বের করে যখন বাসে তোলার বন্দোবস্ত করছে, এমন সময় দূর থেকে একটা ঘন বাদামি রঙা গাড়িকে আসতে দেখলো এয়ারপোর্টের দিকে প্রচণ্ড বেগে। গতবারে এখানে যাদের সঙ্গে পরিচিতি হয়েছিল বাবলির, তাদের মধ্যে কারোরই এ রঙের গাড়ি নেই। অতএব গাড়িটার দিকে না চেয়েই চিন্তান্বিত মুখে বাবলি বাসে উঠে পড়ল। গাড়িটা ততক্ষণে এসে গেছে। গাড়িটা থামতেই বাঁদিকের দরজা খুলে ঝুমা দৌড়ে নামল। নেমেই দৌড়ে এসে এদিক ওদিক কাকে যেন খুঁজতে লাগলো। ঝুমা এপাশে ওপাশে তাকিয়ে তারপর এয়ার হোস্টেসদের মধ্যেই একজনকে দেখতে পেয়ে হাত নাড়ল, বলল, হাই। ঝুমা এয়ার হোস্টেসের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। বাসের জালনায় বসে বাবলির মনে হলো ঝুমা তার বন্ধু এয়ার হোস্টেসকে বাবলির মতো কেউ এসেছে কিনা সে কথা জিজ্ঞেস করছে। ইতিমধ্যে অভিও নেমে এসেছে গাড়ি থেকে। একটা নেভি ব্লু কর্ডুরয়ের ফ্লেয়ার পরেছে অভি, তার উপরে সাদা কলারওয়ালা গেঞ্জি, গায়ে নেভি ব্লু ব্লেজার। ব্লেজারের পিতলের বোতামগুলো, অভির সানগ্লাসের কাঁচ ও অভির হাসতে থাকা দাঁত রোদে ঝিকমিক করছে। বাবলি এই ঝকঝকে পুজো পুজো রোদ ভরা সকালেও গায়ে জল পড়া বিড়ালিনীর মতো মিলিয়ে গেল। প্রথমেই ওর মনে হলো রিটার্ন ফ্লাইটে একটা সিট পেলে ও এক্ষুনি দমদম হয়ে দিল্লি ফিরে যাবে, কিন্তু কি করবে ও বুঝতে পারল না। যেদিকে ঝুমা ও অভি ছিল
তার বিপরীত দিকে ও চেয়ে রইল, যাতে ওদের চোখে না পড়েও। ওরা ওকে দেখতে না পেয়ে ফিরে গেলে একটা দিন কোনো হোটেলে কাটিয়ে ও কালই আবার দিল্লি ফিরে যাবে। আর যদি অভিরা ফিরে চলে যায় এক্ষুনি, তবে তো আজই যাবে, নিশ্চয়ই যাবে। অন্যদিকে চেয়ে শক্ত করে গ্রীবা ঘুরিয়ে বসেছিল বাবলি। এমন সময় একেবারে ওর কানের কাছে ঝুমার গলা পেল ও। ঝুমা বলল, এই বাবলি। ঝুমার গলার সুরে অস্বাভাবিক কিচ্ছু ছিল না, সহজ বন্ধুত্বের উদার সুরই ছিল তাতে। ঝুমা বাবলির কাঁধে হাত রেখে ওর কানের কাছে মুখ নামিয়ে এনে বলল, চল শিগগির, তোর জন্য দাঁড়িয়ে আছে। বাবলি ধরা পড়ে গেছিল। তখন না নেমে উপায় ছিল না, নইলে লোকজনের সামনে যাত্রা করতে হতো। বাস থেকে নামতেই অভি হাত জোর করে নমস্কার করে বলল, স্বাগতম, আমি হোটেল দ্য অভির ম্যানেজার, আপনাকে নিতে এসেছি। আই উইশ ইউ আ ভেরি হ্যাপি হলিডে। বাবলি ঠোঁট দুটো একটু ফাঁক করল। একটু দুঃখ ও আনন্দ মেশা হাসিতে বাবলির ঠোঁট ভরে গেল। অনেক দিন পর অভিকে দেখে ভারী ভালো লাগলো বাবলির। অভি বাবলির সুটকেসটা তুলতে তুলতে বলল, বাবা এত ভারী কেন? হ্যাঁ, সোনা টোনা আনলেন নাকি স্মাগলড করে? বাবলি অনেক কষ্টে স্বাভাবিক হলো, স্বাভাবিক করল নিজেকে। ঝুমার সামনে নিজেকে ও ছোট করতে রাজি নয়। বলল, সোনা নয়, তবে অনেক পাটালি গুড় আছে, কাকিমা দিয়েছেন আপনার জন্য। কলকাতা থেকে দিল্লিতে আনিয়ে দিল্লি থেকে ইম্ফলে পাঠিয়েছেন আপনার জন্য শুধু। ঝুমা অভিকে বলল, তুমি বুঝি পাটালি গুড় খেতে খুব ভালোবাসো অভিদা? তুমি কথাটা বাবলির কানে ধক করে লাগলো। বাবলি বুঝল এই পুজোটা মিছিমিছি নষ্ট করলো ও। দিব্যি দিল্লির কালীবাড়ির পুজোতে মজা করা যেত। দিল্লির বাঙালিদের কাছে পুজো একটা খুব বড় ব্যাপার, কলকাতার বাঙালিদের চেয়েও হয়তো বড়। পুজো একটা সম্মিলনী, সত্যিকারের রিইউনিয়ন। কত লোকের সঙ্গে মেলামেশা হতো, কত বান্ধবী আর বন্ধু ওর। তা না, সব ছেড়ে এই পচা ইম্ফলে মরতে এলো বাবলি। রাক্ষসীটা এতদিনে অভির মাথাটা চিপিয়ে খেয়েছে। কি করে এরই মধ্যে ঝুমার সঙ্গে অভির এতখানি অন্তরঙ্গতা হলো বুঝতে পারল না বাবলি। কিন্তু অভি ঘুণাক্ষরেও এই অন্তরঙ্গতার কথা জানায়নি বাবলিকে। এতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অন্তরঙ্গতা অভিও গোপন রাখতে চেয়েছিল। বাবলির কানে কানে ঝুমা বলল, কনগ্রাচুলেশনস। তারপর বলল, তুই যে এত বড় চালাক আর মিথ্যেবাদী তা আমি জানতাম না। যাই হোক, দমদমে সেদিন তোকে যা বলেছিলাম তা ভুলে যাস। আমি এয়ার হোস্টেস, বুঝলি? দিনের মধ্যে অনেকবার মুখের মেকআপ ধুতে হয় আমাদের। আমার সেই ভুল করে ভুল লোককে ভালোবাসার ভুল ধুয়ে ফেলতে একটুও সময় লাগেনি। আমি কম্পিটিটর নই, বুঝলি? তুই আমাকে ভুল বুঝিস না। তারপর হঠাৎ খুব গম্ভীর হয়ে বলল, তোকে আমার এইটুকুই বলার ছিল রে। অভিদা তোর সম্বন্ধে সবকিছুই বলেছে আমাকে। তবে তুই যদি আগে বলতিস যে তুই অভিদাকে চিনিস, তাহলে হয়তো আমি আমার নিজের কাছে এত বড় একটা প্রবলেম হতাম না, তোর কাছেও হয়তো ছোট হতাম না। অভি এসে দরজা খুলে স্টেয়ারিংয়ে বসলো, দুম করে দরজা বন্ধ করল। ঝুমা সঙ্গে সঙ্গে অন্য লোক হয়ে গিয়ে বলল, বাবা, আনন্দের চোটটা দরজার উপর কেন? অভি হেসে ফেলল, কিন্তু জবাব দিল না। পথে বাবলি বিশেষ কথা বলছিল না, যা বলার ঝুমাই বলছিল। নিজে হাসছিল, ওদের হাসাচ্ছিল। পেছনের সিটে বসে বাবলিও দু হাত অভির প্রায় দু কাঁধের উপর রেখে সমানে বকবক করছিল। খুব ভালো কথা বলে ঝুমা। ঝুমার মতো ভালো কথা বলতে পারে এমন কাউকে বাবলি অন্তত জানে না। হঠাৎ অভি বলল ঝুমাকে, এখন তো তোমার বান্ধবী এসে গেছে, এবারে তো আর আমার বাড়িতে থাকতে তোমার আপত্তি নেই? তবে চলো তোমার হোটেল ঘুরে যাই, সুটকেসটা একেবারে তুলে নিয়ে যাই। বাবলির গা রাগে জ্বালা করতে লাগলো। ও এখানে এসেছিল অনেক আশা নিয়ে, অভির সঙ্গে একা থাকবে, গাড়ি করে দুজনে ঘুরবে অনেক জায়গায়। ঝুমার সঙ্গে এবং ঝুমার খপ্পরে যে তাকে থাকতে হবে এ তার জানা ছিল না। বাবলির নীরবতা দেখে ঝুমা বলল, না না, আমি হোটেলেই থাকবো, সব গুছিয়ে টুছিয়ে বসেছি, আবার ঝামেলা করা কেন?
তাছাড়া আর কদিনই বা থাকবো। অভি অবাক হলো, একবার চৌকিতে বাবলির মুখের দিকে তাকিয়েও নিল। তারপর বলল, সে কি, তুমি না বলেছিলে ছুটি নিয়েছ, এখানেই কাটাবে পুজোটা? বলেছিলাম, হেসে বলল ঝুমা। তারপর বলল, ছুটি নিলে বুঝি ছুটি ক্যান্সেল করা যায় না? অভি বলল, বাবলি কি বলছে? বাবলি বলল, আমি আবার কি বলবো, ঝুমার সঙ্গে থাকলে তো মজাই হতো, কিন্তু ওর বোধহয় মজা হবে না আমার সঙ্গে থাকলে। ওকে জোর করা কি ঠিক হবে? ঝুমা আবারও হাসল, হেসেই বলল, যা বলেছিস বাবলি, ঠিক হবে না। বাবলি মনে মনে খুব রেগে গেল। ঝুমা চিরদিনই এমন। ও এত সপ্রতিভ যে সব সময়ই বাবলি ওর কাছে হীনমন্য বোধ করেছে। কোনো দিক দিয়েই বাবলি ঝুমার যোগ্য নয় সে কথা বাবলি জানে বলেই ঝুমাকেও কখনোই সহ্য করতে পারেনি। আজ যখন ঝুমা তার জীবনের একটা অন্যতম প্রধান প্রাপ্তির পথে দাবিদার হয়ে দাঁড়িয়েছে, তখন ঝুমাকে সহ্য করা ওর পক্ষে সত্যিই মুশকিল। ঝুমার হোটেলের সামনে গাড়ি থামিয়ে অনেক পীড়াপিড়ি করল অভি ওদের সঙ্গে যেতে, কিন্তু ঝুমা তেমনি হেসে হেসেই নেমে গেল। বাবলি চুপ করেছিল। ঝুমা যাওয়ার সময় বলল, চলি রে বাবলি, বলে দৌড়ে চলে গেল। মাঝপথে হোটেলের বারান্দায় ফিরে দাঁড়িয়ে হাত তুলে বলল, হ্যাভ আ নাইস টাইম। বাবলি একটা সংক্ষিপ্ত থ্যাংক ইউ বলল উত্তরে। অভি চেঁচিয়ে বলল, দুপুরে খাওয়ার পরে আসছে কিন্তু, 2টোর সময়, লকটাক লেগে যাব, রেডি হয়ে থাকবে। বাদ বাকি পথটা কোনো কথা বলল না অভি বাবলির সঙ্গে। ওর বাড়ির কাছাকাছি এসে অভি বলল, আমার মনে হয় ঝুমাকে নিয়ে আমাদের মধ্যে খুব বড় ভুল বোঝাবুঝি হচ্ছে। ঝুমার কথা তুমি আমাকে দিল্লিতেই বলেছিলে। এখানে ফিরে আসার পর ও প্রত্যেকবারই আমাকে ফোন করত, মাঝে একবার 2 দিন থেকেও গেছিল ছুটি নিয়ে। ও আমার বন্ধুর বোন, তাই আমি ওকে তুমি বলি। ও প্রথম দিন থেকেই আমাকে অভিদা আর তুমি বলে ডাকে। খুব প্রাণ আছে ওর মধ্যে। আমি ওকে পছন্দ করি, কিন্তু সেই পছন্দ করার সঙ্গে তোমাকে পছন্দ করার তফাৎ আছে অনেক। ওকে আমি প্রথম দিনই তোমার কথা বলি। তোমার পরিচয় শুনেই ও বলেছিল যে তুমি ওর ছোটবেলার বন্ধু। তুমি পুজোয় ছুটি কাটাতে এখানে আসছো শুনে ও বলল, আমি বাবলি আসার একদিন আগেই আসবো, ওকে চমকে দেব, খুব মজা হবে, তাহলে পুজোটা আমিও এখানে কাটাবো। গাড়িটা ওর কম্পাউন্ডে ঢোকাতে ঢোকাতে অভি বলল, সত্যি বলছি, এই ইনোসেন্ট ব্যাপারটাকে যে তুমি এত সিরিয়াসলি নেবে তা আমি ভাবতেও পারিনি। ও যখন এসে পড়েছে, বলতে গেলে আমারই নিমন্ত্রণে, তখন ওকে হোটেলে থাকতে দেওয়া বা এখান থেকে চলে যেতে বলা কি ঠিক হবে আমার পক্ষে? এখানের হোটেলে একা মেয়েদের পক্ষে থাকাও নিরাপদ নয়। তাছাড়া ও তো আমার এবং তোমার সম্পর্কটার কথা ভালোভাবেই জানে। আমি তো ভেবেছিলাম তোমার বন্ধুকে এখানে পেয়ে তুমি খুশিই হবে, অথচ। গাড়ি থেকে নামতে নামতে বাবলি বলল, আপনার পক্ষে কোনটা ঠিক কোনটা বেঠিক তা আপনিই স্থির করবেন। এখানে আমার মতামতের অবকাশটা কোথায়? অভি অবাক হলো, বলল, ও যাকে। ওরা গাড়ি থেকে নেমে বারান্দায় বেতের চেয়ারে বসল। কুলো সেইন চা এনে দিল। বাবলি চা ঢালতে ঢালতে প্রসঙ্গান্তরে গিয়ে বলল, চা খেয়ে চান করব, আমার ঘর কোনটা? তারপর বলল, আপনার বাড়িটা একটু ঘুরে দেখি। ব্যাচেলাররা খুব নোংরা থাকেন বলে শুনেছি, কিন্তু বাইরে থেকে দেখে তো আপনার বাড়িকে নোংরা বলে মনে হচ্ছে না। অভি বলল, ইন্সপেক্ট করে তারপরে সার্টিফিকেট দিও। তুমি কি স্যানিটারি ইন্সপেক্টর? বাবলি হাসল, বলল, এখানে আমাদের কি প্রোগ্রাম? অভি বলল, 5 দিনের ট্যুরে যতখানি ভালো প্রোগ্রাম করা যায় তাই করেছি। আজ দুপুরে খাওয়ার পর লকটক লেকে যাব, লকটকের বাংলোয় রাত কাটাবো। কাল সকালে ব্রেকফাস্ট সেরে ফিরে আসবো ইম্ফলে। দুপুরে রেস্ট করে বিকেলে যাব তোমাকে নিয়ে কবরখানা দেখাতে। এখানের কবরখানার এপিটাফগুলো যা সব লেখা আছে না, তা পড়লে চোখ দিয়ে জল পড়বে। বাবলি বলল, চোখ দিয়ে জল পড়ার যথেষ্ট কারণ জীবনে এমনিতেই অনেক আছে। আমি কবরখানা দেখতে মোটেই রাজি নই। আপনি এত কবরখানার ভক্ত কেন বলতে পারেন? কোহিমাতে গিয়েও তো প্রথমেই কবরখানায় নিয়ে গিয়েছিলেন। তাহলে যাব না, অভি বলল।
তারপর? বাবলি শুধল। তারপর কবরখানা না দেখতে চাইলে এমনি এদিক ওদিক ড্রাইভে যাব। রাতে পুংচলম আর থইবি থাম্বার নাচের প্রোগ্রাম, আশা করি ভালো লাগবে তোমার। তারপর দিন খুব ভোরে বেরিয়ে পড়ব, বর্মার সীমান্তের দিকে যাব। কত দূর ইম্ফল থেকে? বাবলি শুধল। অনেক দূর, সারাদিনের না হলেও প্রায় একবেলার ড্রাইভ। প্যালেলে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট পার হয়ে যেতে হবে মোরেতে। মোরে হচ্ছে ভারতের শেষ গ্রাম। পথে পড়বে টাংনোপাল, খুব উঁচু পাহাড়, প্রায় কার্শিয়াংয়ের মতোই উঁচু। সব সময় কুয়াশা ঘেরা থাকে, সারা রাস্তাটাই পাহাড়ের আর জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা রাতে কোথায় থাকবো? বাবলি শুধল খুশি খুশি গলায়। অভি বলল, মোরের বাংলোতে। খুব সুন্দর দুটো বাংলো আছে। ছোট বাংলোটাই বেশি সুন্দর, কিন্তু বড় বাংলোটা না হলে আমার, তোমার আর ঝুমার থাকার অসুবিধা হবে। বাবলির ভ্রু দুটো কুঁচকে উঠল, কথা বলল না কোনো। অভি নিজেই বলে চলল, মোরেতে আমরা থাকবো রাতে, কিন্তু তার আগে তোমাকে বার্মাতেও ঘুরিয়ে আনবো। মোরের ওপাশে বার্মিজ গ্রাম আছে, তামু, নো ম্যানস ল্যান্ড পেরিয়ে। সেখানে প্যাগোডা আছে, দেখাবো। হাটে তোমাকে খাউসুয়ে খাওয়াবো, বার্মিজ নুডলস, দারুণ খেতে। বার্মিজ ছাতা, তানাখা, লুঙ্গি এসব কিনতে পারো ইচ্ছে করলে। তারপর একটু চুপ করে থেকে বলল, চলোই না, দেখবে কি ভালো লাগে। সারা দিন টো করে তারপর রাতে এসে বাংলোয় থাকবো। রাতে তোমাদের কি কি খাওয়াবো তার মেনু পর্যন্ত ঠিক করে আগে থাকতে পাঠিয়ে দিয়েছি আমি। কোনো কষ্টই হবে না তোমাদের। বুঝতেই পারছি, সংক্ষিপ্তভাবে ঠাট্টার গলায় বলল বাবলি। তারপরেই বলল, তুলিহালে নেমে অবধি বুঝতে পারছি যে হবে না। বলেই বাবলি অপ্রস্তুত অভির মুখে তাকিয়ে হাসল, ওকে আশ্বাস দেবার জন্য। তারপর বলল, এবার উঠুন মশাই, আমার ঘর দেখান, চান করব। বাবলি চান করার কথা বলতেই অভির সারা শরীর শিরশির করে উঠল। বাবলিকে চিঠি লিখতে লিখতে, বাবলির লেখা চিঠি পড়তে পড়তে অভির ইচ্ছা করেছে অনেক রকম। ভবিষ্যতের কথা অনেকভাবে ভেবেছে অভি, তেমন করে এর আগে আর কখনো ভাবেনি। এমন করে যে ভাবা যায় সে কথা পর্যন্ত আগে কখনো জানতো না অভি। ও অনেকবার ভেবেছে যে বাবলিকে ও একদিন নিজে হাতে কোনো সুগন্ধি সাবানে অনেক ফেনা তুলে চান করাবে। এই চান করবার কথা উঠতেই সে কথা মনে পড়ে গিয়েছিল অভির। ঘর দেখে, ওর ঘর সাজানো দেখে বিলক্ষণ খুশি হলো বাবলি। সুন্দর একটা রুচির ছাপ আছে ঘরময়। পাপোশ থেকে বেড কভারে, দেওয়ালের ছবি থেকে টেবিল ম্যাটসে। বাবলির ঘর প্রদক্ষিণ শেষ হলেই অভি দরজাটা ভেজিয়ে দিয়ে দরজার দিকে পিছন করে দাঁড়ালো। দাঁড়িয়ে দু হাত মেলে ধরল বাবলির দিকে, বলল, দৌড়ে এসো, আমার বুকে দৌড়ে এসো। আমি অনেক দিন স্বপ্ন দেখেছি যে তুমি দৌড়ে আমার বুকে আসছো। বাবলি হাসল, দুষ্টু হাসি। এতক্ষণে বোধহয় ওর মনের আকাশ থেকে ঝুমার ভাবনার মেঘ কেটেছে। বাবলি বলল, কি করে দৌড়ে আসতে হয় আমি তো জানি না। আমি অনেক কিছুই জানি না। অভি রোমান্টিক গলায় বলল, আমিও কি জানি নাকি? কাব্য করে বলতে পারি বোধহয় শ্রাবণের বৃষ্টির মতো। এসো, দৌড়ে এসো, ঝমঝম করে এসে আমাকে ঝুপঝুপিয়ে তোমার ভালোবাসায় ভিজিয়ে দাও। বাবলি তবুও দৌড়ে এলো না। ধীরে নিশ্চিন্তে আত্মবিশ্বাস ভরা পদক্ষেপে ভেসে এলো অভির দিকে। তারপর মুখ রাখল অভির বুকে। অভি ওর সিঁথিতে, ওর চোখে, ওর চিবুকে, ওর বুকে অনেক অশান্ত অবাধ্য চুমু খেলো অনেকক্ষণ ধরে। বাবলি ফিসফিস করে বলল, তুমি আমাকে ভালোবাসো সত্যি? অভি থমকে দাঁড়ালো, অবাক হয়ে বলল, মিথ্যা? তারপর বলল, হঠাৎ এই সন্দেহ, এত দিন পরে, এত কিছুর পরে? বাবলি আবারও বলল, আমাকেই বাসো, একা আমাকে? অভি বাবলিকে দু হাতে ওর বুকের মধ্যে পিষে ফেলে বলল, হিংসুটি, মেয়ে মাত্রই হিংসুটি। তারপর বলল, বাসি বাসি বাসি, তোমাকে, একা তোমাকেই ভালোবাসি। আর কাউকে না তো?
একটুও না? বাবলি ভ্রু তুলে বলল। অভি ওর ঠোঁট বন্ধ করে দিল চুমুর শিলমোহরে। খেতে বসে অভি একবার ঝুমার প্রসঙ্গ তুলেছিল, বলেছিল, এই কাজটা কিন্তু ভালো হলো না। বেচারি ঝুমাকে কিন্তু আমি বলে রেখেছিলাম যে তুমি এলেই ওকে বাড়িতে আনবো হোটেল থেকে। আমি জানতাম তুমি ওর বন্ধু, কিন্তু তোমাদের মধ্যে যে সদ্ভাব নেই এই কথা তো জানতাম না। বাবলি ছুরি দিয়ে ফল কাটতে কাটতে বলল, ও আমার বন্ধু, এবং কিরকম বন্ধু সে কথা পরে বলবো, কখনো যদি শুনতে চাও তবে। তার আগে তুমি বলো তুমি ঝুমার কিরকম বন্ধু? মানে? অবাক হয়ে অভি শুধল। মানে বুঝতে পারলে না? বাবলি বলল। না, প্রাঞ্জল করে বলো। অভি গম্ভীর গলায় বলল, মানে তোমার ও ঝুমার বন্ধুত্বের গভীরতা কতখানি? তুমি ঝুমার সম্বন্ধে কতটুকু জানো? বেশি জানি না, জানতে চাইও নি। তোমার বন্ধু এই জানাটাই তো আমার কাছে অনেকখানি ছিল। তোমার শত্রু যে সে কথা জানলে তো আরো বেশি করে আমি জানার চেষ্টা করতাম। বাবলি বলল, তুমি আমাকে ঝুমার সম্বন্ধে লেখনি তো আগে? একবারও জানাওনি যে তুমি এমনভাবে ওকে নিমন্ত্রণ করে এখানে এনেছো। তা জানলে আমি এখানে আসতামই না। এবার অভির স্বর আর তরল রইল না। অভি বলল, দেখো বাবলি, তুমি বোধহয় বাড়াবাড়ি করছো। বাবলি বলল, না, আমি বাড়াবাড়ি করছি না। তাহলে তুমি কি চাও যে ঝুমাকে আমি চলে যেতে বলি ইম্ফল থেকে? তুমি বলবে কেন? ওর আত্মসম্মান থাকলে ও নিজেই চলে যাবে, কিন্তু আমি জানি যে ওর আত্মসম্মান নেই, ওকে না তাড়ালে ও যাবে না। অভি অসহায়ের ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল, তাহলে এ কথা ওকে এক্ষুনি বলা দরকার। তুমি রেস্ট করো, আমি ওর হোটেলে যাচ্ছি। না, তুমি যাবে না, বাবলি বলল। অভি একটু বিরক্ত হলো বলে মনে হলো। দেখো বাবলি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। তোমার সঙ্গে ঝুমার কি কারণে ঝগড়া তা তো আমি জানি না, কিসের তোমাদের শত্রুতা তাও আমি জানি না, কিন্তু তার জন্য আমি কেন নিজেকে ওর কাছে ছোট করতে যাব? ও তো আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি। এবং এই কথাও সত্যি যে ও যতবার ইম্ফলে এসেছে গেছে সে সময় তোমার সম্বন্ধে অনেক কথা হয়েছে আমাদের, কিন্তু ও বরাবরই তোমার প্রশংসাই করেছে, তোমাকে ভালো বলেছে, আমাকে বলেছে যে আমি খুব লাকি, তাই তোমার মতো মেয়ের ভালোবাসা পেয়েছি। অথচ তুমি আসতে না আসতেই ওর সঙ্গে যে ব্যবহার করছো, ওর সম্বন্ধে যা যা বলছো তা কিন্তু একেবারে অন্যরকম। আমি যদি পুরোপুরি মেনেও নিই যে তুমি যা বলছো তার সবই ঠিক, তবুও ওর সঙ্গে আমার খারাপ ব্যবহার করাটা কি ভদ্রতার হবে? বাবলি একরোখা গলায় বলল, আমি অত জানি না, আমি যা বলছি তা তোমাকে করতে হবে। তোমার এখন এখান থেকে যাওয়া চলবে না, গেলে দুজনেই একসঙ্গে যাব। যখন যাবে বলেছ তখন, ওকে তুলতে, তার আগে নয়। অভি চেয়ার থেকে উঠে একটা সিগারেট ধরালো। কি জানি, তোমাকে আমি বুঝতে পারছি না। পারবে, আজ না পারলেও একদিন পারবে, বলল বাবলি। তারপর অনেকক্ষণ চুপ করে থেকে ফল কেটে রেখে অথচ না খেয়ে বাবলি চেয়ার ছেড়ে উঠে বারান্দায় গিয়ে বসল। অভির বাংলোর সামনেই বড় রাস্তা, ব্রিটিশ আমলে লাগানো বড় বড় মহিরুহ পথের দুপাশে। কেসিয়া ভ্যারাইটির রেইন ট্রি পথটাকে ছায়াচ্ছন্ন করে রেখেছে সব সময়। মাঝে মাঝে গাড়ি যাচ্ছে দুই একটা, জিপ ও ট্রাক যাচ্ছে সেনাবাহিনীর। কতগুলো দাঁড় কাক গেটের উপরে বসে কর্কশ স্বরে ডাকছে কা কা করে। অভি বারান্দায় এসে চেয়ার টেনে বসল। ওর মুখ দেখে মনে হলো অভি খুব অসন্তুষ্ট ও ক্ষুব্ধ হয়েছে। বাবলির সম্পর্কে ওর সম্পর্কটা এতখানি পুরনো নয় যে অকপটে ঝগড়া করতে পারে, আবার এমন নতুনও নয় যে ফর্মালিটি করে নিজের মনের ভাব বুকের গভীরে নিঃশ্বাস চাপা দিয়ে রাখে। কি যে করা উচিত বুঝতে পারছিল না অভি। হঠাৎ বাবলি চাপা গলায় বেঁকা চোখে চেয়ে বলল, ঝুমাকে তোমার সুন্দরী বলে মনে হয় না? অভি অবাক হলো। অবাক হয়ে অনেকক্ষণ বাবলির দিকে চেয়ে রইল। তারপর বলল, নিশ্চয়ই। ঝুমার ব্যবহার ভালো লাগে না? খুব। অভি আবার বলল অন্যদিকে তাকিয়ে, সব মিলিয়ে ওকে তোমার ভালো লাগেনি? হ্যাঁ, তাও লেগেছে, ভালো লেগেছে বই কি। তাহলে আর সত্যি কথাটা আমার কাছে লুকোনো কেন? তুমি ঝুমাকে এখানে নিয়ে এসো, আমি ঝুমার হোটেলে যাচ্ছি,
কাল সকালের ফ্লাইটে আমি চলে যাব। অভি উত্তেজিত হয়ে উঠল বলে মনে হলো ওর চোখ দেখে। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, দেখো, ভালো লাগলেই যে সব ভালো লাগা একরকম হবে তার তো কোনো মানে নেই। আমার সঙ্গে ঝুমার যে সম্পর্ক, সে সম্পর্কের সঙ্গে তোমার আমার সম্পর্কের কোনো মিলই নেই। এই দুই সম্পর্ক একেবারেই আলাদা আলাদা। কাউকে ভালো লাগলেই যে তাকে ভালোবাসতে হবে বা বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই। তাছাড়া ঝুমার সঙ্গে আমার আলাপ হয়েছে তোমার সঙ্গে আলাপ হওয়ার অনেক পরে। তোমার বান্ধবী বলেই সে আলাপ হয়তো ঘনিষ্ঠ হয়েছে। তুমি যে পুরো ব্যাপারটাকে এমন কদর্য করবে তা আমি ভাবতেও পারিনি। বাবলি রেগে উঠে প্রায় কেঁদে ফেলল। বলল, তুমি কি জানো ঝুমা তার ব্যাগে তোমার সুইমিং ট্রাক্স পরা ছবি নিয়ে ঘুরে বেড়ায় কতদিন হলো? তুমি কি জানো যে কত ছেলের মাথা চিবিয়ে খেয়েছে ও? কত ছেলে আত্মহত্যা করেছে ওর জন্য? ওর মুখশ্রী আর ওর অভিনয় দিয়ে কত ঘর ভেঙেছে ও। তারপর একটু চুপ করে থেকে হতাশ গলায় বলল, তুমি ওর সম্বন্ধে কিছুই জানো না। তুমি জানো না ও কত নীচ, কত ইতর, কত কুচক্রী। ও আমার কত বড় সর্বনাশ করার জন্য এখানে এসেছে তুমি জানো না। অভি চেয়ারে সোজা হয়ে বসল। বলল, দারুণ ইন্টারেস্টিং সব ব্যাপার। ঝুমা যে এত গুণী মেয়ে তা আমি জানতাম না তো। নিজেকে, নিজের গুণাবলীকে লুকিয়ে রাখার আশ্চর্য ক্ষমতা যে ও রাখে তা আমাকে স্বীকার করতেই হবে। রিয়েলি ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমি ভাবতাম আমার জীবনে তুমিই সবচেয়ে ইন্টারেস্টিং মেয়ে, কিন্তু ঝুমা যে তোমার চেয়ে আরো অনেক বেশি ইন্টারেস্টিং তা আমার সত্যি জানা ছিল না। ইটস স্ট্রেঞ্জ, রিয়েলি স্ট্রেঞ্জ। তার মানে? বাবলি বলল। অভি বলল, মানে নেই, সব কথার মানে হয় না। শেষ হলো বাবলি চতুর্থ পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।